ফ্ল্যাশব্যাক ৩ বছর আগের। তৃষা তানভীকে ফোন দে, কই ওই আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? আরুষ বলে, ফোন তো দিতেই আসি, মাইয়া ধরতেছে না। নিপা বলে, ওই কোনোদিন টাইম মতো আসছে যে আজকে আসবে? আমাদের সবাইকে ডেকে সে নিজেই মিস বাংলাদেশ হয়ে গেছে। আরুষ বলে, আধা ঘন্টা ধরে ওয়েট করছি কিন্তু ওর আসার কোনো নাম গন্ধই নেই। তৃষা বলে, দেখ গিয়ে পইরা পইরা আবার ঘুমাইতেছিনি। তখন পিছন থেকে তানভী বলে ওঠে, আমি মোটেও পুরোপুরি ঘুমাই না, আমি চিত হয়ে শুই। আর নিপা বলে, নে আসছে আমার মিস বাংলাদেশ। তানভী নিপার মাথায় চাপড় মেরে বলে, আমি মিস বাংলাদেশ না, মিস ওয়ার্ল্ড, বুঝলি? দেখিস না সবাই আমার পিছে মুরগির মতো দৌড়ায়, ভাব নিয়ে বলে। সবাই এ কথা শুনে হাসতে হাসতে শেষ। তৃষা বলে, আসছে আমাদের মিস ওয়ার্ল্ড, যা দূরে গিয়ে কদু খা। তানভী বলে, ও একটু আর কিছু না পাইলি শেষে কিনা কদু, মুরগি খাইতে কইতি? নিভা বলে, মুরগি তো গাছে ধরে তাই না, তোর জন্য কদুই বেস্ট। তানভী বলে, আর তোর জন্য তেলাপোকা বেস্ট। নিপা বলে, আর তোর জন্য জোক। তানভী বলে, ইয়ে ওয়াক্থু টিকটিকি শাশুড়ির জোকের বউ, কালা হাতের মাইয়া, তেলাপোকার মাইয়া, তোরা তো আমি মুরগির আইসটা দিয়ে, হরিণের দাঁত দিয়ে, পিঁপড়া শিং দিয়ে কিমা কইরা তারপর মুরগির খাওয়াম। আরস বলে, আরে স্টপ গাইস, তোরা যে কীভাবে এত ঝগড়া করতে পারিস? আর তানভী নিজের মুখে একটু লাগাম দে বইন, যা আসে তাই কইতে থাকস। তানভী বলে, ভালো কথার দাম নাই। নিপা বলে, হইছে, তোর আর ভালো কথা কইতে হইব না। এই শুনে তানভী একটা ভেঙচি মারে। আরুষ বলে, আচ্ছা তানভী তুই বল কেন ডেকেছিস আমাদের? তানভী বলে, কেন ডাকছিলাম? নিপা বলে, ওইটা তো তুই জানোস, আমাদের বলতেছস কেন? তানভী বলে, ভুলে গেছি। তৃষা বলে, হায় রে মাইয়া, পড়া তো মনে থাকে না, প্লাস এখন কথাও মনে থাকে না। তানভী তানভী বলে, কইছে পড়া মনে থাকে না, আমি সব পারি। নিপা বলে, আচ্ছা তাই না, তাইলে বলতো নিউটনের বলের সূত্র কি? তানভী বলে, নিউটনের আবার সূত্র আসেনি। ওই মেয়ে আবার কবে সূত্র বের করলো? এই শুনে সবাই মাথায় হাত দিতে বসে। এই মাইয়া জিন্দিগি তো শুধরাইব না। তানভীকে দিয়ে সব আশা করা গেল, পড়া নিয়ে বিন্দুমাত্র আশা করা যায় না। এক নম্বরের মুরগি পড়ালেখায়। মই কিন্তু এমন হঠাৎ তানভী চিল্লিয়ে উঠে। তানভী বলে, এই মনে পড়ছে। তৃষা বলে, এখন আমাদের বলে উদ্ধার কর। তানভী বলে, আমার খিদা লাগছিল কিন্তু টাকা খরচ করতে ইচ্ছে করতেছিল না, তাই ভাবলাম আমার ফ্রেন্ডগুলো থাকতে আমি কেন টাকা খরচ করব, তাই তোদের ডাকছি। এখন না অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার অর্ডার দে না। সবাই রাগে আগুন তেলে পুড়ে ছাই, এর জন্য সবাই সবার ক্লাস ছেড়ে আসছে। আর সে কিনা বলে, একসাথে বলে ওঠে, তবে রে। বাস লেগে গেল ওদের মধ্যে ঝগড়া। এইটা নতুন কিছু না, তানভীর সবসময়ই এমন করে, কিন্তু মাঝে মাঝে একটু বেশি। কিছুক্ষণ ফিরে সবাই শান্ত হলে খাবার অর্ডার দেয়, কী বে করার। যখন সবাই এসে বসে পড়েছে তখন তো আর না খেয়ে ওঠা যায় না। সবাই খাচ্ছে আর সেই নিয়ে কথা বলছে। হঠাৎ নিপা বলে ওঠে, তানভী তোর না অনেক সাহস, তাহলে আজকে তোকে একটা ডেয়ার দেবো আর তোকে সেটা কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে পারোস তাহলে কালকে ট্রিট আমার পক্ষ থেকে, আর যদি হেরে যাস দেন কালকে তুই আমাদের ট্রিট দিবি। তানভী বলে, নিপা বলে, হ্যাঁ, এখন বল রাজি কি না, নাকি ভয় পেয়ে গেছিস? তানভী বলে, আমি কখনো ভয় পেতে শিখিনি, বল বল কী করতে হবে। নিপা বলে, এই রেস্টুরেন্টে গেট দিয়ে এখন সর্বপ্রথম যে ব্যক্তিটি ঢুকবে তুই তাকে প্রপোজ করবি অ্যান্ড তার গালে কিস করবি। সবাই একসাথে বলে ওঠে, হোয়াট? তৃষা বলে, তুই কি পাগল হয়ে গেছিস? নিপা বলে, কী বলছিস এসব, মাথা গেছে নাকি তোর? আরুষ বলে, এটা অতিরিক্ত। নিপা বলে, একদম না, ইট জাস্ট আ ফান, এত রেট করার মানেই হয় না। তা তানভী তুই কি পারবি আমার ডেয়ার কমপ্লিট করতে, নাকি হার মানছিস? তানভী বলে, মোটেও না, তানভী কখনো হার মানতে শিখিনি, বরং জিততে শিখেছে, আমি এটা করতে রাজি। নিপা বলে, আমার তো মনে হয় না তুই এই ডেয়ার জিততে পারবি। তানভী বলে, মেরে ওয়ান্ডা কি কাসাম, যদি না জিতছি না আমি আমার তেলাপোকাও টাকলা করে দিব। তেলাপোকাও আবার চলু আসেনি। এই শুনে সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। নিভা বলে, ওকে দেন, আমরা এখানে বসে বসে সব দেখব। ওকে। তানভী বলে, ওকে ঠিক আছে। প্রায় কিছুক্ষণ পরে একজন রেস্টুরেন্টে ঢুকলো, পিছনে 4-5 জন কালো পোশাক পরা বডিগার্ড টাইপ লোকও আছে, আর তাদের সামনে একজন লোক, মনে হচ্ছে তাদের বস। লোকটা আর কেউ না, নীর। ওর গায়ে ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, ভিতরে হোয়াইট শার্ট পরা, চোখে সানগ্লাস, হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলি স্পাইক করা, হাইট 6 ফুট, গায়ের রং একদম দুধের মতো। সে হাতে একটা ফাইল চেক করতে রেস্টুরেন্টে ঢুকছে। সবাই তো তার দিকে হা করে তাকিয়ে আছে। তানভী তো এক দফা ক্রাশ খেয়েছে। নিপা তানভীকে ঠেলে সামনে পাঠায়। তানভী একটু দীর্ঘশ্বাস নিয়ে সেই লোকটির সামনে যায়। লোকটি তানভীকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তানভী বলে,
এক্সকিউজ মি, কিন্তু নীর শুনলো না, তাই তানভীর আবার ডাকলো, তাও শুনলো না। এবার তানভীর রেগে গিয়ে বলে, এই যে মিস্টার বোলেম গাছ। নীর এইবার ঘুরে তাকায়, তারপর কিছু বলার আগেই তানভীর বলে, আই লাভ ইউ মিস্টার বোলেম গাছ। এই বলে তানভীর নীরের গালে কিস করে দৌড়। আর এইদিকে সবাই হা করে আছে। তানভীর চলে যেতেই বাকিরাও ওর পিছে বেরিয়ে যায়। নীর তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে কি হলো? নীরের বডিগার্ডরা ভয়ে জমে গেছে, কেননা না তারা নীরের রাগ সম্পর্কে জানে। আজ পর্যন্ত কেউ নীরের সামনে ভালো মতো দাঁড়িয়ে কথা বলার সাহস পায়নি, সেখানে এই মেয়ে নাকি নীরকে কিস করলো। আর তারা এইটাও জানে যে নীরের রাগ কোনো তুফান থেকে কম নয়। নীর রাগ সব কিছু তছনছ করতে যথেষ্ট। নীর এইখানে অফিসের মিটিংয়ের জন্য আসছিল, কিন্তু রেস্টুরেন্টে ঢুকতে এই কাণ্ড। নীর এতক্ষণ হিসাব মিলাচ্ছিল তার সাথে কি হয়েছে। যখন সে বুঝতে পারে তখন নীরের মাথায় আগুন লেগে যায়। সে একটা টেবিলে লাথি মেরে বলে, হু দ্য হেল শি ওয়াজ? আমাকে টাচ করার সাহস কীভাবে পায় ওই নুহাস? এই নুহাস। নুহাস তখনই তো হতদন্তভাবে নীরের সামনে আসে, কেননা সে নীরকে চিনে। যদি তার সামনে আসতে 0.0005 সেকেন্ড দেরি হয়, নীর ওর একটা হাড্ডি আস্ত রাখবে না। নুহাস সামনে আসতে বলে, হু দ্য হেল ওয়াজ শি? আমাকে সবার সামনে কিস করার সাহস কই পায় এই মেয়ে? কে এই মেয়ে? নুহাস বলে, জানি না স্যার। নীর বলে, তাহলে জানোটা কি? গর্জি উঠে বললো কথাটি। নুহাস ভয়ে কাচুমাচু হয়ে যায়। আর কয়েকটা ঢোক গিলে নীর বলে, তোমাকে আমি কেন রাখছি? যাতে কেউ আমার সামনে আসতে না পারে। তুমি থাকতে ও আমার সামনে এসে এইসব করার সাহস কোথায় পেল? নুহাস বলে, স্যার সব কিছু তাড়াতাড়ি হলো যে আমরা কেউ বুঝতে পারলাম না, আর ওকে দেখে মনে হয়নি যে ও এমন কিছু করবে। নীর তখন বলে, তো আমাকে কেউ গুলি করার আগে বলে যাবে যে আমি তোমায় গুলি করছি? যত সব। ফার্দার মোর যদি আর এমন হয়েছে তোমাদের, আমি এমন হাল করব যে নিজেকে চিনতে তোমাদের কষ্ট হবে। আর আজকের মিটিং ক্যান্সেল। এই বলে নীর আরেকবার টেবিলে বাড়ি মেরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আর বাকি সব গার্ডসরা যেন প্রাণ ফিরে পায়। এতক্ষণ মনে হয় কোনো ভাগের থাবার নিচে ছিল তারাও আর দেরি না করে নীরের পিছে যায়। নীর গাড়িতে বসে আছে আর মনে মনে বলছে, আল্লাহর কাছে দোয়া কর তুই যাতে আর আমার সামনে না পড়ো। আর যদি লাইফে আমার সামনে পড়ো, আই সোয়ার আই উইল টিচ ইউ আই লেসন। নীর রহমানের সাথে এমন করার ফল সে হারে হারে বুঝবে। তানভীর একটা পার্কে গিয়ে হাঁপাচ্ছে, তার সাথে তার বন্ধুরা আছে। নিপা বলল, বাপরে বাপ, পোড়াটা কি কিউট ছিল, আমি তো ক্রাশ খেলাম। ধ্যাত, তোকে যে কেন এমন করতে বললাম, তোর জায়গায় যদি আমি থাকতাম। তানভীর বলে, যাই হোক, ক্রাশ তো আমিও খাইছি। উফ, কি কিউট পোড়াটা, কিন্তু বাই চান্স যদি আবার কোন সময় দেখা হয়, ডাইরেক্ট বাস কামু। কিন্তু ছেলেটা অনেক মুডি, দেখলেই বোঝা যায়। যে যাই হোক, আমি কিন্তু ডেয়ার কমপ্লিট করছি, সো কালকে তুই আমাদের ট্রিট দিবি, ওকে? নিপা বলে, ওকে, কালকে রেডি থাকিস, বাই। এই বলে যে যার মতো চলে যায়। রাতে নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার দুপুরের কথা মনে পড়ে যায়। আর ওর রাগ উঠে যায়, কিন্তু সাথে এক আলাদা অনুভূতি হয়, কেননা আজ পর্যন্ত কোনো মেয়ে ওর সামনে আসারও সাহস পায়নি। সেখানে একটা মেয়ে তাকে প্রপোজ করলো তো করলো, প্লাস কিছু করলো। ভাবা যায় ওইসব বাদ দিয়ে নিজের কাজে আবার মন দেয়, কিন্তু তাও বারবার তার চোখের সামনে সেই স্মৃতিটা ভেসে উঠে। সে আর কিছু না ভেবে ব্যালকনিতে চলে যায়, আর হাতে একটা সিগারেট জ্বালায়। সিগারেটে টান দিচ্ছে আর আকাশের পানে তাকিয়ে আছে, আর কিছু ভাবনায় বিভোর হয়ে আছে। দেখতে দেখতে 5 দিন কেটে যায়। নীর প্রায় ওই ঘটনা ভুলেই গেছে। এইদিকে তানভীর নিজের মতো বিন্দাস। সামনে তাদের কলেজে একটা ফাংশন আছে, সেখানে নাকি কলেজের সকল ট্রাস্টিরা আসবে। তাই তানভীর সেই ফাংশনের জন্য বিজি হয়ে ওঠে, কেননা এই ফাংশনে তার ভূমিকা অনেক। কীভাবে তা পরে জানবেন। আরশ বলে, তো তানভীর সব রেডি তো? দয়া করে এবার প্লিজ লাস্ট মোমেন্টে কোনো গারবার করিস না। নিপা বলে, দয়া করে টাইমলি উঠে যাইস। তানভীর বলে, এত প্যারানিস কেন, চিল গাইস, আমি ঠিক টাইমে আসবো। তিশা বলে, এইটা তুই আমাদের বিশ্বাস করতে বলস? তানভীর বলে, বিশ্বাস না করার কি আছে, আর এমনিও এই ফাংশন অনেক ইম্পর্টেন্ট, তাই চিন্তা করিস না, এবার কোনো ভুল হবে না। এখন চল না, ক্যান্টিনে যায়, অনেক ক্ষুধা লাগছে। আরশ বলে, ওকে চল। এই বলে তারা ক্যান্টিনে চলে যায়। দেখতে দেখতে ফাংশনের দিন চলে আসে। গেস্টদের বরণ করার দায়িত্ব তানভীর উপরে পড়েছে, কেননা তানভীর পড়ালেখায় খারাপ হলেও বাকি সব দিক দিয়ে নাম্বার 1। বিভিন্ন ফাংশন অর্গানাইজেশন করা থেকে শুরু করে সব তানভীর হ্যান্ডেল করে। তানভীর এইসব অনেক ভালোভাবে সামলাতে পারে বলে টিচার্সরা ওকে সব দায়িত্ব দেয়, কিন্তু ভুলবশত তানভীর আজ লেট। এইদিকে চিফ গেস্টরা প্রায় এসে পড়েছে। তিশা, আয়ুষ, নিপা দাঁড়িয়ে আছে বরণের জন্য, কিন্তু মাইন গেস্টকে তানভীর বরণ করার কথা, অথচ ও নেই। সবাই টেনশন করতেছে। ঠিক তখন এক এক করে 4টা গাড়ি এসে কলেজের প্রথম গাড়ি থেকে কিছু বডিগার্ড বের হয়। তারপর তারা গিয়ে 3 নম্বর গাড়িটা দরজা খোলে। দরজা খোলার পর একজন সুদর্শন পুরুষ বেরিয়ে আসে।
পরনে ব্লু পাঞ্জাবি, পাঞ্জাবির পাশে স্টোনের কাজ করা, সাথে হোয়াইট জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, হাতে একটা ওয়াচ, বেশ মানিয়েছে তাকে। গাড়ি থেকে বের হতেই সবার মুখ হা হয়ে যায়, সবচেয়ে বেশি নিপা, তিশা আর আয়ুষের। কেননা তারা এক প্রকার ঝাটকাই খেয়েছে লোকটিকে দেখে। কেননা লোকটি আর কেউ না, নীরের পরই পিছনের গাড়ি থেকে আরও দুজন লোক বের হয়ে আসে, সাথে একজন মহিলা, তাদের মধ্যে একজন তিহান। আমি আগে তিহানের পরিচয় দিয়েছি। তিহান হচ্ছে নীরের বেস্ট ফ্রেন্ড প্লাস বিজনেস পার্টনার, সাথে কলেজের ট্রাস্টি। আজ তিহান মেরুন কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে একটা পাঞ্জাবি পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি আর চুলগুলো স্পাইক করা। সবাই একসাথে কলেজে গেটে ঢুকে। নিপা, তিশা, আয়ুষ বাকিদের বরণ করে নেয়। এখন আসে নীরকে বরণ করার পালা, কিন্তু তানভীর কোনো খোঁজ খবর নেই। তাই নিপাকে সবাই বলল বরণ করতে। নিপা ফুলের তোড়া হাতে নিয়ে সামনে যেতে নিলে কেউ পেছন থেকে বলে ওঠে, আমি এসে গেছি। সবাই পিছনে তাকায়, নীরজ পিছনে তাকায়, আর তাকে যা দেখে তাতে যেন তার চোখ দুটো স্থির হয়ে যায়। সামনে তানভীর দাঁড়িয়ে আছে, নিজের কানের দুল ঠিক করতে করতে সামনে আসছে। নীরজ ভালো করে তানভীরকে দেখছে। তানভীর পরনে আছে নেভি ব্লু শাড়ি, 3/4 হাতা প্লাস ফুল গলা ব্লাউজ, টানা টানা চোখে কাজল দেওয়া, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক, সাথে হালকা মেকআপ, কানে ঝুমকা পরা, বা হাতে একমুট নীল কালারের রেশমি চুড়ি, চুলগুলো এক সাইডে সিঁথি করে ছাড়া। তানভীর গায়ের রং এমনি ফর্সা, তাই ও ব্লু কালারটাও তাকে বেশ মানিয়েছে, অপরূপ লাগছে তাকে। নৃত্য একধারে তানভীর দিকে তাকিয়ে আছে। তানভীর নিজে ঝুমকা ঠিক করে নিপার হাত থেকে ফুলের তোড়াটা নেয় আর বলে, সরি স্যার, আসলে শাড়ি ঠিক করতে গিয়ে লেট হয়ে গেছে, নিপা বলে পরে কথা বলিস, আগে বরণ কর। তানভীর কিছু না বলে সামনের দিকে চিফ গেস্টকে বরণ করতে গিয়ে বড় সড়ো শক খায়। কেননা সামনে যে নীর, ভয়ে কয়েকবার শুকনো গলায় ঢোক গিলে তারপর কাঁপা কাঁপা তাকে ফুল দিয়ে বরণ করে। নীর এখনও একধারে তানভীর দিকে তাকিয়ে থেকে ফুলটা নেয়। এতে তানভীর কিছুটা আনইজি লাগে। নীর তা বুঝে চোখ সরিয়ে নেয়। তানভীরও তাড়াতাড়ি সেখান থেকে সরে আসে। গেস্টরা নিজেদের জায়গায় গিয়ে বসে। তাদের জন্য সবার সামনে সিটগুলো রিজার্ভ করা হয়েছে। সবাই আসন গ্রহণ করে। এদিকে তানভীর তো ভয়ে শেষ। তানভীর বলে, এই বলিম গাছ এখানে কি করতেছে? আরুষ বলে, তিনি আমাদের চিফ গেস্ট প্লাস এই কলেজের ট্রাস্টি নীর রহমান। তানভীর বলে, খাইছে, এই পড়া তো নিশ্চিত আমায় কলেজ থেকে বের করেই ছাড়বে, আল্লাহ বিপদমোচন রক্ষা করো। নিপা বলে, বাট এই ইয়াং বয়সের ট্রাস্টি? তিশা বলে, আরে তিনি শুধু ট্রাস্টি নয়, ঢাকার নাম্বার 1 বিজনেসম্যান, এডিবি কোম্পানির মালিক। তার কোম্পানির ব্রাঞ্চ দেশ বিদেশে ভরা। তিনি ছোট বয়সে ভালো সফলতা অর্জন করে ফেলেছে। তানভীর বলে, তাতে আমার কি? আমার যে এখন কি করবো আল্লাহই জানে। আমি শিওর আমারে উগান্ডায় পাঠাইয়া হাতিগো খাওয়াইব। আরজ বলে, ফাংশন শেষে সরি বলে নিস, তাইলে হবে। আর এখন ফাংশনে মনোযোগ দে, একটু পর তোকে স্টেজে যেতে হবে। তানভীর বলে, এদিকে ফাংশন শুরু হয়ে গিয়েছে, কিন্তু নীরের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো তার নীলপরীকে খুঁজতে ব্যস্ত, মানে তানভীরকে। তখনই শো হোস্ট বলে ওঠে, শুভ দর্শক মণ্ডলী, যে সময়ের জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন সেই সময় এসে পড়েছে। আমাদের হৃদয়ের গতি বাড়াতে, নিজের তালে আমাদের মাতিয়ে তুলতে আসতেছে আমাদের টিউন কুইন তানভীর রহমান। আমি জানি না কীভাবে হোস্টিং করতে হয়, তাই ভুল হয়ে মাফ করবেন। তানভীর রহমান নামটা শুনে বুকটা ধক করে ওঠে, কিন্তু কেন তা সে জানে না। হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ পরে স্টেজে মাজা লাইট জ্বলে ওঠে। সবার দৃষ্টি সেদিকে। স্টেজে তানভীর একটা চেয়ারে বসে আছে, হাতে গিটার, মুখের সামনে মাইক। নীর তানভীরকে দেখে খানিকটা অবাকই হয়। তারপর তানভীর গিটারের টিউন ধরে আর গাইতে শুরু করে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরে শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। সং অফ শ্রেয়া ঘোষাল। গানটা পুরোটা নিজেতে শুনে নেবেন। গান শেষে সবাই জোরে জোরে তালি দিতে থাকে, অনেকে শীর্ষ বাজাতে থাকে। নীর তো এতক্ষণ মুগ্ধ হয়ে তানভীর গান শুনছিল, সে যেন তানভীর গানে হারিয়ে গিয়েছিল। নীরের মনে এক অজানা ভালো লাগা কাজ করছিল, কোনো এক অনুভূতি তার মধ্যে উঁকি দিচ্ছিল, কিন্তু তার যে এই অনুভূতির নাম জানা নেই। তালির শব্দে নীরের হুঁশ ফিরে, আর স্টেজে তাকিয়ে দেখে তানভীর নেই। সে ওয়াশরুমের কথা বলে তানভীরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কলেজের বাগানের দিকে চলে যায়, আর সেখানে এসে যা দেখে তাতে নীরের মাথা গরম হয়ে যায়। তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, আর তার চাহনিতে হিংস্রতা ফুটে উঠেছে। সে দেখলো, নীর যা দেখলো, তানভীরকে কেউ জড়িয়ে ধরে আছে, আর তানভীর ওকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছেলেটা প্রায় তানভীরকে অনেক বাজেভাবে টাচ করতেছে। এইসব দেখে নীরের মাথা গরম হয়ে যায়, তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, আর তার চাহনিতে হিংস্রতা ফুটে উঠেছে। নীর সামনে এগোতে যাবে, তখনই দেখে তানভীর তার পা দিয়ে সেই ছেলের পায়ে পাড়া দিল। যেহেতু তানভীর পেন্সিল হিল পড়েছিল, তাই ছেলেটার পায়ে বেশ ভালোই ব্যথা পেয়েছে। তানভীর ওই ছেলের পায়ে পাড়া দেওয়ার পর ওর পা টেনে ধরে পালিয়ে দেয়। তারপর পাশে থাকা বাঁশের টুকরা দিয়ে ইচ্ছামতো পিটাতে থাকে, আর বলে, হাতের বাচ্চা, ঘরের নাতির ঘরে বউরে একমাত্র পোলা,
তোরে 100 বার ওয়ার্নিং দিয়েছে আমার কাছে আসবি না, এতদিন কিছু বলি নাই দেখে মাথায় উঠে গেছোস তাই না? আজকে তুই তোর সব সীমানা পার হয়ে গেছোস, আজ তোর এমন অবস্থা করবো যে তুই আর কোনোদিন কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবি না। এই বলে ধুমধারম পিটাতে থাকে। আর নীর মুগ্ধ হয়ে তানভীরকে দেখতে থাকে। নীর কখনো কোনো মেয়েকে এইভাবে প্রতিবাদ করতে দেখেনি। তানভীর মধ্যে এক আলাদা জাদু আছে যা নীরকে তার প্রতি আকর্ষিত করছে। তানভী ওই ছেলেটিকে পিটিয়ে চলে যেতে নেয়, তখন নীর লুকিয়ে পড়ে আর তানভীর তো রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। নীর কাকে যেন ফোন করলো, এর কিছুক্ষণ পরে দুজন কালো পোশাক পরা লোক আসলো। নীর তাদের কি জানি বলল, তারপর তারা সেই ছেলেটির কাছে গিয়ে দেখে সে ওঠার চেষ্টা করছে। তারা ওই ছেলেকে উঠে নিজের সাথে কোথায় জানি নিয়ে যায় আর নীর চলে যায় স্টেজে। সবাই ভাবছেন তো কী হয়েছিল আর ছেলেটি বা কে? তাহলে যেতে হবে কিছু সময় আগে। কিছুক্ষণ আগে তানভীর স্টেজ থেকে নামতেই নীরব মানে ওই ছেলেটি এসে সামনে দাঁড়ায় আর কিনা বলে তানভীরকে টান দিয়ে সাথে নিয়ে যায়। ঘটনা এত দ্রুত হয় তানভীর বুঝে উঠতে পারেনি। নীরব তানভীরের সাথে পড়ে অ্যান্ড তানভীরকে ভালোবাসে, কিন্তু তানভীর কখনো ওকে পাত্তা দেয়নি। তাই আজ ও ঠিক করেছে তানভীরকে প্রপোজ করবে। হয়তো ওর সাথে রিলেশন যাওয়ার জন্য রাজি হবে, নাহলে আজ তাকে একদিনের জন্য বেড পার্টনার হতে হবে। আর যে বাবা সেই কাজ তানভীরকে কলেজের পিছনে এনে তাকে প্রপোজ করে, কিন্তু ও মানা করে দেয় আর নীরবকে থাপ্পড় মারে। ব্যাস নীরবের মাথা গরম হয়ে যায় আর সে তানভীর সাথে জোরাজুরি করে। বাকি তো আপনারা জানেনই। নীর এসে নিজের সিটে বসে, তখন তিহান নীরকে জিজ্ঞেস করে কই গেছিলি ওই? নীর বলে একটা কল আসছিল। তিহানও আর কিছু জিজ্ঞেস করেনি। ফাংশন শেষে ট্রাস্টিদের সাথে প্রিন্সিপালের মিটিং ছিল, তাই সবাই কনফারেন্সের রুমে চলে যায়। এদিকে তানভীর নীরকে খুঁজতে এসেছে তাকে সরি বলার জন্য, কিন্তু নীরকে কোথাও খুঁজে পেল না। তানভীর ভাবলো নীর হয়তো চলে গেছে, তাই ও মন খারাপ করে নিজের কাজে লেগে গেল। প্রায় 3 ঘন্টা পর তাদের মিটিং শেষ হলো। নীর মিটিং থেকে বের হয়ে কাকে যেন ফোন করে আর কথা বলতে বলতে কিনারা চলে যায়। পুরো কলেজে এখন একদম নীরব, কোথাও কোনো সারা শব্দ নেই। থাকবে বা কীভাবে? সব স্টুডেন্টরা চলে গেছে আর ট্রাস্টিরাও একে একে চলে যাচ্ছে। নীর তিয়ানকে আগেই চলে যেতে বলেছিল, তাই তিয়ান চলে যায়। নীর কথা শেষ করে গেটের দিকে যাচ্ছে। গাড়ির সামনে এসে যেই না উঠতে যাবে, তখন দেখে একটা মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নীর ভালো করে তাকিয়ে দেখে তানভীকে। এই সময় দেখে খানিকটা অবাকই হয়নি। তানভীও নীরকে দেখে কিছু ভয় পায়, কিন্তু পরে নিজেকে সামলিয়ে ওর কাছে যায়। তা দেখে নীর নিজের চেহারা গম্ভীর ভাব নিয়ে বলে, কী চাই? তানভী এবার সামনে এসে বলে, আসলে ভাইয়া ফাংশনের সব দায়িত্ব আমার উপর ছিল, তাই ফাংশন শেষে সব গোছাতে গোছাতে টাইম লেগে যায় আর দেরি হয়ে যায়। আমার সাথে যারা ছিল তারাও চলে গেছে ছেড়ে। আমি এখন একা হয়ে গেছি। কোথায় কোনো রিক্সা বা অটো নেই যে চলে যেতে পারবো। নির্ভরে তো তাতে আমি কি করব? তানভীর বলে, যদি আমাকে হোস্টেলে ড্রপ করে দিতেন প্লিজ। মানা করেন না প্লিজ প্লিজ। আমি একা একটা মেয়ে এভাবে এত রাতে রাস্তায় কীভাবে থাকবো? তার উপর ওই পাশে কয়েকটা বখাটে ছেলেও আছে। প্লিজ ভাইয়া আমায় নামিয়ে দিন না প্লিজ প্লিজ প্লিজ। একদম কাঁদো কাঁদো ভাব নিয়ে বেবি ফেস করে বললো কথাটি। ভাইয়া ওয়ার্ড শুনে নীর এর যতটা না রাগ হয়েছিল, ততটাই মায়া হচ্ছে এই ফেস দেখে। এই মুখখানি দিকে তাকিয়ে নীরের মানা করা সাধ্য নেই। তার উপর এত রাতে ওকে একা ছাড়াও সম্ভব না, তাই মুখ গম্ভীর করে বলল, যাও গাড়িতে উঠো। তানভীর খুশি হয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো সো মাচ। এবারে তানভীর গিয়ে ড্রাইভিং সিটের সাথে সিটে গিয়ে বসে পড়ে। নীর গিয়ে বলে, তোমাকে কি আমি ড্রাইভারের সাথে লাইন মারার জন্য গাড়িতে উঠেছি? যদি এতই লাইন মারার ইচ্ছা থাকে তাহলে ওই ছেলেদের উপর গিয়ে মারাও, আমার ড্রাইভারের উপর না। যাও পিছিয়ে গিয়ে বসো, ধমকে সরে বলে। তানভীর গাল ফুলিয়ে গাড়ি থেকে নেমে পিছনে বসতে গেলে আর বিড়বিড় করে বলতে থাকলো, বেটা আম গাছের লিঙ্গুর, দেখতে তো সাকিব খানের মতো, কিন্তু কথা ডিপজলের মতো। আমি নাকি ড্রাইভারের উপর লাইন মারবো? আমার চয়েস এত খারাপ না। নীর বলে, এত এত কি বিড়বিড় করতেছে, যা বলে সোজাসুজি বলো। তানভীর বলে, আমি আবার কি বললাম? কানে বেশি শোনেন নাকি? নীর বলে, আমার কান ঠিক আছে, নিজের ঠোঁট ঠিক করো আগে, খালি নড়ে যে কেউ দেখলে বুঝবে তুমি বিড়বিড় করতেছো। তানভীর বলে, তারপর তানভী কিছু বললো না, গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পর তানভী বলে, এই যে শুনুন, ওই দিনের জন্য সরি। আসলে নীর বলে, আসলে কি? তুমি কি মনে করেছো আমি সব ভুলে গেছি? একদম না। নীর কাউকে একবার দেখলে বলে না। আমি দেখতে চাচ্ছিলাম তুমি কি করো। আর হ্যাঁ, জানি এখন কি বলবা। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই তো? জানা আছে, আর বলতে হবে না। তানভীর এবার রেগে গিয়ে নীরের পাঞ্জাবি কলার ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে, আসছে আপনার মধ্যে এমন আসছে যে, এমন কি আছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না? দেখতে তো ডিপজলের মতো। না না, ডিপজল না, ডিপজল আপনার থেকেও সুন্দর। আপনি তো কদুর চোর। আর হ্যাঁ, ওই দিন ফ্রেন্ড আমাকে ডেয়ার দিয়েছিল যে রেস্টুরেন্টে সর্বপ্রথম যে ঢুকবে তাকে প্রপোজ করতে হবে অ্যান্ড গালে কিস করতে হবে। তাই করছি, নাহলে আপনার মতো মানুষকে কেই বা প্রপোজ করবো আর কেই বা কিস করবে? নীর এইবারে রেগে গিয়ে তানভীরের হাত ধরে চেপে ধরে আর দাঁত চেপে বলে,
এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমাকে এত কিছু বলতেছো। কি বললা? আমি ডিপজলের মতো কদুচোর? তুমি আমি চিনো? শত শত কোম্পানির মালিক আমি, আমার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে। আর তোমার আমার কোন দিক থেকে ডিপজলের মতো লাগে? আমি শাহরুখ খানের থেকে কম না। আমার পিছে কত মেয়ে পাগল তুমি কি জানো? শত শত মেয়ের ক্রাশ আমি, আমাকে পাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে পড়ে, জাস্ট এক ইশারে মেয়েদের লাইন লেগে যাবে। তানভীর বলে, আমি তো আর পাগল নই যে একটা কদুচোরের পিছে লাইন লেগে দাঁড়াবো। নির্বলে, আর একবার যদি কদুচোর বলছো না, আমি যে কী করবো নিজেও জানো না। তানভীর বলে, কদুচোর কদুচোর কদুচোর। নীর আচমকা তানভীর ঠোঁট আঁকড়ে ধরে। তানভীর তো শত বড় ছটকা খেলো, চোখ তো একদম রসগোল্লার মতো বড় বড় করে রাখছে। তানভীর বোঝার পর ওর সাথে কী হচ্ছে, তখন সে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। নীর এইবার এক হাত তানভীর কোমরে নিয়ে তাকে নিজের সাথে চেপে ধরে। তানভীর তো ছোটার জন্য অস্থির হয়ে গেছে। তানভীর আর না পেরে এবার কেঁদে দেয়। প্রায় কিছুক্ষণ পর নিঃস্বরে আসেন। তানভীর কাঁদতে কাঁদতে বলে, আপনার সাহস কীভাবে হলো আমাকে কিস করার? নীর একদম রিল্যাক্স হয়ে বলল, তোমায় আগেই বলেছিলাম চুপ করতে, কিন্তু তুমি করোনি, তাই বাধ্য হয়ে আমি এমন করছি। আর এমনিও তুমি আমাকে একবার কিস করছো, আমিও করছি হিসাব বরাবর। বাট মেয়েদের ঠোঁট খেতে এত মিষ্টি হয় আগে জানতাম না। আমার এখন আবার এই মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। তানভীর বলি, বলে, নো মোর ওয়ার্ডস। আমি যে কী করতে পারি তা এতক্ষণে বুঝে গিয়েছো, তাই এখন যদি আর একটা শব্দ বের হয় তোমার মুখ দিয়ে, আমি যে কী করবো তুমি কল্পনা করতে পারবে না। তানভীর এবার চুপ হয়ে যায় আর গাড়ির একদম কিনারা ঘেঁষে বসে। তা দেখে নীর তানভীরকে টান দিয়ে নিজের সাথে মিলিয়ে নেয়। তানভীর নিজেকে ছাড়াতে চাইলে নীর ধমক দিয়ে বলে, যদি আরেকটু নড়াচড়া করছো, তোমাকে যে আমি কী করবো তা তুমি কল্পনা করতে পারবে না। তানভীর আর কিছু না বলে চুপ হয়ে বসে থাকে। এই পোলার ভরসা নেই, কী না কী করে। তাই তানভীর চুপ হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা তানভীর হোস্টেলে এসে পৌঁছায়। গেট খুলে দিতেই তানভীর এক দৌড়ে হোস্টেলের ভিতরে চলে যায়। তাদেরকে নীর একটু হাসে, তারপর ড্রাইভারকে বলে গাড়ি ঘোরানোর দিকে নিয়ে যেতে। ড্রাইভারও আর কিছু না বলে গাড়ি ওই দিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে তারা তানভীর হোস্টেলে এসে পৌঁছায়। গেট খুলে দিতে তানভীর এক দৌড়ে হোস্টেলের ভিতরে চলে যায়। তাদেরকে নিয়ে একটু হাসে, তারপর ড্রাইভারকে বলে গাড়ি গোডাউনের দিকে নিয়ে যেতে। ড্রাইভারও আর কিছু না বলে গাড়ি ওইদিকে নিয়ে যায়। গাড়ি এসে গোডাউনের সামনে থামে। নীর ফুল অ্যাটিটিউড নিয়ে ভিতরে ঢুকে দেখে চারদিকে ঘুটঘুটি অন্ধকার আর একজন চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সে ব্যক্তিটি ছুটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। নীর হাতে একটা লোহার রড নিয়ে সেই ব্যক্তিটিকে মারতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কীভাবে হলো আমার জিনিসের উপর নজর দেওয়ার? ওর দিকে হাত বাড়ানোর সাহস হয় কীভাবে তোর? তোকে তো আমি জ্যান্ত কবর দেব। ব্যক্তিটি বলে, আপনি কার কথা বলছেন? নীর বলে, তানভীর কথা বলছি। তোর সাহস কীভাবে ওর দিকে বাজে দৃষ্টিতে তাকানোর? আজ তোকে আমি শেষ করে দেব। এখন নিশ্চয় বুঝেছেন ব্যক্তিটিকে। এ হচ্ছে নীরব, যাকে নীর তার বডিগার্ড দিয়ে উঠিয়ে নিয়ে এনেছিল। নীরব বলে, আমায় মাফ করে দিন, আমি আর কখনো ওর দিকে চোখ তুলে তাকাবো না, প্লিজ মাফ করে দিন। নীর বলে, তোর ভুলের কোনো মাফ নেই। এই বলে ওকে ইচ্ছে মতো পেটাতে থাকে। ওর হাত একবার মোচড় ভেঙে ফেলে, মেরে একদম রক্তাক্ত করে ফেলে। নীর বলে, এইবারের জন্য ছাড়ছি তোকে, যদি আরেকবার তানভীর আশেপাশে দেখি সেই দিনে হবে তোর জীবনের শেষ দিন। নীর ওর বডিগার্ডদের ইশারা করতে তারা নীরবকে নিয়ে চলে যায় আর নীরও চলে যায় নিজের বাসায়। এইদিকে তানভীর রাগে ফুঁসছে আর আয়নাতে নিজেকে দেখছে। তানভীর বলে, ডিপজলের ছোটো ভাই হাতির পোলার সাহস কীভাবে হয় আমাকে কিস করার, আবার আমারই ভয় দেখায়। আল্লাহ এর কাছে দোয়া করি এই পোলার লগে যাতে আর জীবনে কোনো দিন দেখা না হয়, নাহলে আমি যে কী করুম নিজেও জানি না। অন্যদিকে নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর হাতে এক্সট্রা সিগারেট জ্বালিয়ে এক মন আকাশের পানে তাকিয়ে আছে আর নিজের খেয়ালে বিভোর হয়ে আছে। গাড়ির মধ্যে হয়ে যাওয়া ঘটনা মনে পড়তে নীর একগালে হেসে দেয়, কিন্তু পরক্ষণে তার নিমেষে গায়েব হয়ে যায়। নীর বলে, কী হচ্ছে আমার সাথে এসব? যে নীর রহমানের মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না, কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজ একটা মেয়েকে জোর করে কিস করে বসলো, তাও আবার এমন একটা পাগলাটে মেয়ে। কেন করলাম আমি এমন? আমি তো এমন না, কিন্তু ওকে দেখার পর থেকে মনের মধ্যে এক অজানা অনুভূতি লুকোচুরি খেলছে, এক আলাদা ভালো লাগা কাজ করছে, জানি না কি বলে। কিন্তু তখন তানভীর নড়তে থাকা ঠোঁট আর তার ডান গালের শীত তিল আমার তার দিকে বারবার আকর্ষিত করছে। না চাওয়া সত্ত্বেও আমি ওকে নিজের কাছে টেনে নিই। আমি তখন আমার মধ্যে ছিলাম না। আচ্ছা, আমি তাহলে ওর মায়াতে পড়ে গিয়েছি, ওর মায়ে নিজেকে উন্মুক্ত হতে চাচ্ছি, নিজেকে ওর মাঝে বিলে দিতে চাচ্ছি। নিজের মনের অজান্তে কি আমি ওকে নিজের মনে জায়গা দিয়েছি?
এরকম আকাশ পাতাল ভাবতে ভাবতে নীর সেই রাত্রি নির্ঘুম পার করে। এইভাবে চলে যায় 3-4 দিন। এর মধ্যে নীর তানভীর সব ইনফরমেশন বের করে ফেলেছে। তানভীর বাড়ি কুমিল্লায়, সেখানে সে তার বাবার সাথে থাকে। মা মারা গিয়েছে 1 বছর আগে। তানভীর ছোটোবেলার ইচ্ছা সে ঢাকায় এসে পড়াশোনা করবে, তাই সেই সুবাদে ঢাকায় আসা। এখানে সে একটা হোস্টেলে থাকে। এই কয়েকদিনের মধ্যে নীরের সাথে অনিচ্ছাকৃতভাবে তানভীর অনেকবার দেখা হয়ে যায়। নীর সেদিনের জন্য সরি বলতে চেয়েছিল, কিন্তু প্রতিবারে তানভীর নীরকে ইগনোর করে চলে, তার পাশ কাটিয়ে চলে যায়। তানভীর চায় না যে ওর নীরের আর কোনো ঝামেলা হোক। আর এদিকে নীর এইসব একদম সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে তানভীরকে তুলে আছাড় দিয়ে মারে। এক তো ওর প্রতি এত রাগ কেন ও নিজেও জানে না, শুধু এতটুকু জানে তানভীর ইগনোর করে সহ্য হতে পারছে না তার কথা। এতটুকু একটা মেয়ে অ্যাটিটিউড দেখাবে, তাকে ইগনোর করার সাহস পায় কই? কিন্তু তাও নীর কিছু বলছিল না, চুপই ছিল। কিন্তু একদিনে নীরের সহ্যের সব বাঁধ ভেঙে যায়। সেদিন নীর একটা কাজে কলেজে এসেছিল। কাজ শেষে তার চোখ বারবার তানভীরকে খুঁজছিল। কেন খুঁজছিল তা সে জানে না, শুধু জানে তাকে একবার তানভীরকে 2 নয়নে ভরে দেখবে। তখনই হঠাৎ তার চোখে পড়ে গিটে কিছুটা তানভীর মতো কাউকে দেখা যাচ্ছে। তাই নীর শিওর হওয়ার জন্য সেদিকে যায়। সামনে গিয়ে যা দেখে তার নীরের পা সেখানে স্থির হয়ে যায়। ওর চোয়াল শক্ত হয়ে যায়, চোখ একদম লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়। নীর দেখে তানভীর একটা ছেলের সাথে অনেক ক্লোজলি দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। হাসতে হাসতে সেই ছেলের গায়ে পড়ে যাচ্ছে। একসময় সেই ছেলেটি তানভীরকে সাইডলি হাগ করে চলে যায়। তানভীর পিছিয়ে ঘুরতে নীরকে অবস্থায় দেখে চমকে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে নীর খপ করে তানভীর হাত ধরে ফেলে। তাতে তানভীর কিছু হোঁচকিয়ে খায়। তারপর নিজেকে সামলিয়ে রাগিয়ে গলায় বলে, এই ডিপজলের ছোটো ভাই কুদুচোর, এইটা কোন ধরনের অসভ্যতা? হাত ছাড়ুন আমার। নীর কিছু না বলে তানভীরকে টানতে টানতে নিজের গাড়ির সামনে নিয়ে যায়। তারপর গাড়ির দরজা করে তানভীরকে ধাক্কা মেরে ভিতরে ঢুকিয়ে দেয় আর নিজের ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। তানভীর বারবার চেঁচিয়ে বলছে, কই নিয়ে যাচ্ছেন আমায়, গাড়ি থামান। কিন্তু এইসব কথা নীরের কানে অবধি পৌঁছাচ্ছে না। প্রায় কিছুক্ষণ পরে একটা দোতলা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি থামে। নীর গাড়ি থেকে নেমে আবার টানতে টানতে তানভীরকে বাড়ির ভিতরে নিয়ে যায় আর তাকে নিয়ে সোজা উপরে একটা রুমে নিয়ে গিয়ে ধাক্কা বেরিয়ে ফেলে আর দরজা লক করে দেয়। আর এইদিকে বাড়ির সার্ভেন্টরা তো অবাক যে নীর এই প্রথম বাসায় কোনো মেয়েকে নিয়ে এসেছে, তার উপর এইভাবে টানতে টানতে। এর মধ্যে একটা সার্ভেন্ট কাকে যেন ফোন করে এই নিউজটা দেয়। সার্ভেন্ট বলে, এখন আমি কি করব? অন্য পাশ থেকে কি বললো শোনা গেল না। সার্ভেন্ট, ওকে আপনি চিন্তা করবেন না, এই বিষয়ে কেউ কিছু জানবে না, এই বলে রেখে দিল ইন দ্য রুম। তানভীর সোজা হয়ে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, এই বেটা কুদুচোর, এটা কী ধরনের অসভ্যতা? আমাকে এইভাবে আনার মানে কি? আর আপনি গেট লাগালেন কেন? দরজা খুলুন বলছি, আমি বাসায় যাব। নীর বলে, ছেলেটা কে ছিল? তানভীর দিকে এগুতে এগুতে। তানভীর, কোন ছেলে? কিসের ছেলে? কোথাকার ছেলে? কোথায় ছেলে? কেমন ছেলে? নীর বলে, যার সাথে তুমি কলেজের গেটের সামনে এত হেলে দুলে কথা বলছিলে, দাঁতে দাঁত চেপে বললো কথা রে। তানভীর, ও তাহলে সে আরিফের কথা বলতেছে? কিন্তু সে আরিফের কথা জিজ্ঞেস করতেছে কেন? মনে মনে নীর তানভীরকে চুপ থাকতে দেখে চিল্লিয়ে বলে, কী হলো, কথা বলছো না কেন? কে ছিল ওই ছেলে? যে ছিল তাতে আপনার কি? আমার সব, বলো কে ছিল? তানভীর বলে, আমার বিএফ হয়েছে, এইবার সরেন, আমার যেতে দেন। আরিফ তানভীর বিএফ না, বরং ওর আপন খালাতো ভাই আছে, বিদেশে চলে যাবে বলে তানভীর সাথে দেখা করতে এসেছিল। কেননা তানভীর তার একমাত্র আদরের বোন। ঢাকায় আসার পর তানভীরকে ওদের বাসায় থাকতে বললেও সে থাকতে চায়নি, কিন্তু মাঝে মাঝে তাদের বাসায় যায়। আর তানভীর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম আছে, যার জন্য সে আরিফের সাথে দেখা করতে পারবে না, তাই সে নিজে আসে। এই বলে তানভীর পাশ কাটিয়ে চলে যেতে নিলে নীর ওর হাত ধরে তাকে দেয়ালের সাথে মিশিয়ে বলে, কিসের বিএফ? এক থাপ্পড় দিয়ে সব ভূত টুত নামিয়ে দেবো, এক কথায় মাথা ঢুকিয়ে নে। তোর কোনো বিএফ টিএফ থাকতে পারবে না, তুই শুধু আমার, বুঝলি? তানভীর বলে, আজব তো, আপনি আমার কে হন যে আমার আপনার কথা শুনতে হবে? আর আমার যা ইচ্ছা আমি তা করবো, পারলে 100টা বিএফ নিয়ে ঘুরবো, তাতে আপনার কি? কে হন আপনি আমার? নীর তানভীরকে আরও জোরে চেপে ধরে বলে, আমি তো সব, বুঝলি? তুই শুধু আমার, আর আমি বাদে তুই অন্য কারো হতে পারস না। তোর উপর শুধু আমার অধিকার। তারা বলে, কিসের এত অধিকার দেখাচ্ছেন আমার উপর? কি হই আমি আপনার সাথে সম্পর্ক কি? কিছুই না, আমি আপনার কেউ না, বুঝলেন? নীরের এতক্ষণে হুঁশ আসে সে কী করতেছিল। সে তানভীরকে শেষ কথা শুনে ওকে ছেড়ে দেয়। একটু দূরে গিয়ে ভাবতে থাকে, সে নিজেও তো জানে না কেন সে তানভীর সাথে এমন করছে। ঠিক তো, কী বা হই ওর, কী বা সম্পর্ক ওর সাথে? কিসের এত অধিকার খাটাচ্ছে? তার উপর কিসের এত টান যা বারবার তানভীর দিকে তাকে অগ্রসর করেই চলেছে? কেন সে তানভীর অন্যের সাথে সহ্য করতে পারে না? কেন তাকে নিজের আড়াল করতে চায় না? কেন? এসব যখন নীর ভাবছে তখন তানভীর বলে উঠে,
তার কি নেই তো জবাব তো আপনার কাছে, আর থাকার তো কথাও না, তাই আপনাকে এর জবাব দিচ্ছি, আমি আপনার কেউ না, আর তাই আমার উপর আপনার কোনো অধিকার নেই। তো নেক্সট টাইম আমার উপর কোনো রকম অধিকার খাটানোর চেষ্টা করবেন না। এই বলে তানভীর বেরিয়ে যেতে নিলে নীর ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, আর তারপর তানভীর কানের কাছে গিয়ে নিজের মুখ এনে স্লো ভয়েসে বলে, তোমার উপর আমার কিসের অধিকার তা তুমি আজ বিকেলে টের পাবে। এরপরে তুমি চাইলে আমার থেকে এই অধিকার নিতে পারবেন না। বি রেডি যান, আজ আমি তোমায় দেখিয়ে দেবো তোমার উপর আমার কিসের এত অধিকার। এই বলে নীর তানভীরকে ছেড়ে হনহনিয়ে চলে যায়, আর যাওয়ার আগে রুমের বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে যায়, আর সার্ভেন্টদেরকে বলে যাতে কেউ দরজা না খোলে। এই বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর এইদিকে তানভীর দরজা ধাক্কাচ্ছে আর জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। একসময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে বড় ক্লান্ত হয়ে পড়ে, তাই সেটা খাটের উপর বসে পড়ে আর আকাশ পাতাল ভাবতে থাকে। একসময় সে ঘুমের দেশে তলিয়ে পড়ে। প্রায় বিকেলে পেরিয়ে সন্ধ্যা হতে আসলো, তানভীর তখনও ঘুমে আছে। এমন সময় ধাম করে দরজা খুলে আওয়াজে সে দরপড়িয়ে ওঠে, আর সামনে যা দেখে তাতে তানভীর সপ্তম আকাশে উঠে পড়ে। তানভীর ঘুমিয়েছিল, এমন সময় ধাম করে দরজা খোলার আওয়াজে সে দরপড়িয়ে ওঠে, আর সামনে যা দেখে তাতে তানভীর সপ্তম আকাশে উঠে পড়ে। কেননা দরজা নিয়ে দাঁড়িয়ে আছে তা দেখে তানভীর অবাক নয়। তানভীর অবাক এই জন্যে কেননা নীর বিয়ের শেরওয়ানি পরে আছে, আর তার পেছনে কয়েকটা বডিগার্ড কি জানি হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর ভালো করে খেয়াল করে দেখলো যে বিয়ের পোশাক। তানভীর এবার ভয়ে ঢোক গেলে তানভীর আন্দাজ করে পারছে তার সাথে এখন বিয়ে কী হতে চলেছে। তানভীর তাড়াতাড়ি খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হতে নিলে নীল খপ করে তানভীর হাত ধরে ফেলে, আর বডিগার্ডদের ইশারা করে সাথে সাথে তারা সব জিনিস খাটে রেখে বের হয়ে যায়। নীল তানভীরকে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, চুপচাপ আধা ঘন্টার মধ্যে এইসব পরে রেডি হয়ে নাও, তোমার দরকার এই সকল জিনিস আছে এখানে। তানভীর বলে, আমি কেন এসব পড়তে যাব? নীর বলে, বারে, নিজের বিয়েতে যদি তুমি এসব না পড়ো তো কে পড়বে শুনি? তানভীর বলে, মানে? চোখ দুটো একদম ডাবল বড় করে। নীর বলে, ওহ, তোমায় তো বলাই হয়নি আজ আমাদের বিয়ে। তানভীর বলে, কি? চিৎকার দিয়ে কথাটি বলে। নীর নিজের কানে হাত দিয়ে বলে, আস্তে আস্তে, কানে পর্দাতে ফাটিয়ে দিবে। তানভীর বলে, আমি এই বিয়ে করব না, হইলে আমি ঠেলা গাড়িওয়ালার বিয়ে করব, তাও আপনার মতো ডিপজল মার্কা কদু চোররে বিয়ে করব না। নীর তো এবার কিছুটা ভেবাচাকা খেলো, প্লাস তার রাগও হচ্ছে। সে নাকি ডিপজল মার্কা কদু চোর, হায় রে কপাল। যেখানে ঢাকা শহরের সব মেয়েরা ওর উপর ফিদা, নীরের নাম শুনলে বেহুশ, সেখানে এই মেয়ে কয় কি? নীর নিজের রাগ কন্ট্রোল করে বলে, ভালোই বলছি রেডি হয়ে নাও, তা না হলে আমি যে কি করতে পারি তা তোমার ধারণার বাইরে। তানভীর বলে, যা ইচ্ছে তা করেন, আমার কি? এই বলে চলে যেতে নিলে নীর ওকে বেরের সাথে চেপে ধরে আর বলে, এখনও টাইম আছে, রাজি হয়ে যাও, তা না হলে বিয়ের আগে আমাদের বাসর সেরে ফেলবো। তানভীর বলে, তো করেন, মানা করছে কে? নীর তো এবার ব্যাপাচাকে খেয়ে গেল, এই মাইয়ার মাথা ঠিক আছে তো নাকি? নীর বলে, তোর মাথা ঠিক আছে তো? বুঝতেছি না তো কি বলতেছ। তানভীর বলে, হ্যাঁ, আচ্ছা বিলাইটা কই? নীর বলে, বিলাই মানে? জিজ্ঞাসা দৃষ্টিতে। তানভীর বলে, আরে বাসরের জন্য বিলাই লাগে, আগে বিলাই খুঁজতে হয়, তারপর ওরে ধরে মারতে হয়, কিন্তু এইখানে তো কোথাও বিলাই নাই। সো জানগা, আগে বিলাই খুঁজে আনেন, দেন ওরে মাইরা ওর লগে বাসর করেন, আর আমারে বাসায় যাইতে দেন। নীর এই কথায় হাসবো নাকি কাঁদবো বুঝতেছে না। হায় রে, কোন মাইয়ের চক্করে পড়লাম। নীর বলে, না, আমি সেই বাসর করব না, অন্য বাসর করব। তানভীর বলে, অন্য বাসর মানে? চোখ ছোট ছোট করে। নীর বলে, ওয়েট, প্র্যাকটিক্যালি দেখাই। এই বলে নীর তানভীর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়, তারপর কিছুক্ষণ পরেই ওর গলায় অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। তানভীর এতক্ষণ হাবলার মতো তাকিয়েছিল, পরক্ষণে সে বুঝতে পারে নীরের মানে কী ছিল। সে সাথে সাথে চিল্লিয়ে ওঠে। তানভীর বলে, না। নীর এবার কানে হাত ঢুকে বসে পড়ে। নীর বলে, আরে আমার বয়রা করতে চাচ্ছ নাকি, আজীব। তানভীর বলে, আপনি দূরে থাকেন আমার থেকে, আমার কাছে আসবেন না। নীর এবার একটা পৈশাচিক হাসি দিয়ে বলে, কেন গো?
এই বাসর বুঝি ভালো লাগেনি, আসো শুভ কাজটা সেরে ফেলি। তানভীর বলে, আমার একদম কাছে আসবেন না, দূরে দূরে যান। নীর বলে, তা তো হয় না, আসো কাছে আসো। তানভীর বলে, একদম ছুবেন না আমায়, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, কিন্তু তাও আমার কাছে আসবেন না আমার। নীর এইবার বিশ্ব জয়ের একটা হাসি দেয়, সে এতক্ষণ এইটার জন্যই অপেক্ষা করছিল। নীর তারপর বলে, তাহলে আমাকে বিয়ে করতে তৈরি হয়ে যাও, এসব পড়ে রেডি হয়ে নাও, কিছু মেয়ে এসে তোমাকে সাজিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, কোনোরকম যদি চালাকি করছো তোমার সাথে যে কী হবে তা তুমি নিশ্চয়ই জেনে গেছো, তাই ভালো মেয়ের মতো চুপচাপ বসে থাকবে, একটু পর আমি এসে নিয়ে যাব। এই বলে নীর চলে যায়, আর সাথে সাথে কিছু মেয়ে ভিতরে আসে। তানভীর এখনও ঠাই মেরে বসে আছে, তার সাথে কী হচ্ছে সে বুঝতে পারছে না। সেখানে 6 ঘন্টা আগেও সব ঠিক ছিল, সেখানে এখন তার লাইফে কোথা থেকে কই চলে যাচ্ছে সেই মেয়েগুলো তানভীরকে সাজাতে ব্যস্ত। তানভীর নিচ থেকে কিছু করছে না বলে সব তারাই করে দিচ্ছে। এদিকে নীর নিচে নেমে দেখে তিয়ান সোফাতে বসে আছে। তিয়ানকে দেখে নীর কিছুটা বিচলিত হয়ে যায়। তারপর নিজেকে সামলে ওর সামনে যায়, তিয়ানের পাশে গিয়ে বসতে। তিয়ান নীরের দিকে প্রশ্ন ছুড়ে মারে। তিয়ান বলে, এসব কি হচ্ছে নীর, প্লিজ তুই আমাকে বলবি তুই কেন এমন করছিস। নীর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি নিজেও জানি না আমি কেন এমন করছি, শুধু এতটুকু জানি আই নিড হার। তিয়ান বলে, আমায় সব কিছু খুলে বল। নীর তারপর তিয়ানকে সব খুলে বলে। তিয়ান তা শুনে মাটিতে বসে টেবিলে থাকা পানির বোতলটা নিয়ে মাথার পানি দেওয়া শুরু করে। তা দেখে নীর ভ্রু কুঁচকে তিয়ানের দিকে তাকায়। তিয়ান বলে, তুই শালা নীর হতেই পারিস না, আমি নীরকে ভালো মতো চিনি, ওর তো মাইয়া মানে অ্যালার্জি, ওই পোলা শালা 1 নাম্বার খারুস, ওই পোলা দ্বারা প্রেম পসিবলই না। নীর বলে, জাস্ট শাট আপ, আমি এখন একদমই মজার মুডে নাই। তিয়ান বলে, আমি বিশ্বাস করতে পারতেছি না তুই দ্য গ্রেট নীর রহমান কাউরে প্রেমে পড়ছে, তাও আবার এমন পিচ্ছি মেয়ে, যেখানে তুই গ্রিস থেকে পড়ালেখা করে এসেছিস। তুই জানোস ওইখানে সব মেয়েরা তোর জন্য কেমন পাগল ছিল, তুই বলতে ওদের ড্রিম বয় ছিলিস, সেখানে তুই ওদের ছেড়ে এইখানে একটা মেয়ের প্রেমে পড়লি। নীর বলে, একদম বাজে বকবে না, আমি ওর প্রেমে পড়িনি। তিয়ান বলে, তাহলে বিয়ে করছিস কেন? ডোন্ট সে টাইম পাস এর জন্য, কেননা তুই টাইম পাসের জন্য এর চেয়ে ভালো মেয়ে পাবি, আর এর চেয়ে বড় কথা তুই টাইম পাস করার মতো ছেলে না। তুই মান আর নাই মান, তুই এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছিস। নীর বলে, জানি না আমি কিছু, আমি শুধু এতটুকু জানি ও শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার। তিয়ান বলে, এইটাই প্রেম বুঝলি, যাই হোক আরেক বোতল পানি হবে। নীর এইবার অগ্নিদৃষ্টি তিয়ানের দিকে তাকায়, তাতে তিয়ান একটা শুকনো ঢোক গেলে। কিছুক্ষণ পর নীর উপরে যায়, দরজার সামনে এনে নীর থমকে যায়। তানভি একটা মেরুন কালার লেহেঙ্গা পরে, সাথে ম্যাচিং অর্নামেন্টস, মুখে হালকা মেকআপ, চুলগুলো পিছনে খোপা করা, চোখে কাজল, কিন্তু কান্নার কান্নার তার লিপটে গেছে। তাও নীরের কাছে তানভীরকে কোনো অপসরি থেকে কম লাগছে না। নীর তানভীরকে নিয়ে নিচে আসে। তানভীর তাকিয়ে দেখে সোফায় একটা হুজুরের মতো লোক বসে আছে, সে হচ্ছে কাজে, আর তার পাশে নীরের সমবয়সী একটা ছেলে ও আরেকজনের ব্ল্যাক স্যুট পরা ছেলে। তারা দুজন হচ্ছে তিয়ান আর নুহাস, কিন্তু তানভীর তাদের চেনে না। এদেরও দুজনের সাক্ষী হিসেবে রাখা হয়েছে। নীর তানভীরকে নিয়ে সোফায় বসে আর নিজে ওর হাত ধরে ওর পাশে বসে কাজে বিয়ে পড়ানো শুরু করে। নীরকে কবুল বলতে বললে ও বলে ফেলে, কিন্তু তানভীর বলার পরও বলছে না। অনেকবার বলার পরও যখন তানভীর কবুল বলছে না, তখন নীর উঠে গিয়ে তানভীর সামনে হাঁটু গেড়ে বসে বলে, আচ্ছা তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই, তুমি এত ব্যাককেল কেন? এই মুহূর্তে নীর যে এই টাইপ কথা বলবে তা সবার চিন্তার বাইরে ছিল। তিয়ান আর নুহাস অবাক চোখে নীরের এই দিকে তাকিয়ে আছে, আর তানভীর তো ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। পোলায় কি কইতেছে কিছুই বুঝতেছে না। নীর বলে, এই তুমি পড়ালেখা জানো তো, নাকি খালি এমনিতে তিরিং বিরিং করো? তোমার মাথায় জ্ঞান বুদ্ধি আছে নাকি জলহস্তির মতো খালি এই মাথাটাই আছে? এইবার তানভীর রাগ উঠে যায়। তানভীর বলে, কে বলছে আমার জ্ঞান বুদ্ধি নেই? আমি যথেষ্ট বুদ্ধিমতী। নীর বলে, তাই নাকি? তাহলে একটা টেস্ট হয়ে যাক, তাহলেই প্রমাণ হয়ে যাবে তুমি বুদ্ধিমতী নাকি মাথা মোটা। তানভীর বলে, ওকে। নীর বলে, লবু করে উল্টো করলে কি হয়? তানভীর কিছুটা ভেবে বলে, কবুল। নীর বলে, গুড, এবার বলো কবুল, কবু এর পরে ল যোগ করলে কি হয়? তানভীর বলে, কবুল। নীর বলে, হয়েছে, এবার বলো বুলের আগে ক যোগ করলে কি হয়? তানভীর বলে, কবুল। এবার সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তানভীর বোকার মতো চেয়ে থাকে, হচ্ছেটা কি? তখন কাজী বলে ওঠে, আপনারা এখন থেকে স্বামী স্ত্রী। তখন তানভীর আকাশ থেকে পড়ে। তানভি বলে, ভাইরে ভাই, দাঁড়াও দাঁড়াও, কেমনে কি? আমি তো কবুলই বললাম না, তাইলে বিয়ে কেমনে হইলো? নীর বলে, ওহো তানভি, তুমি কতটা বোকার, একটু মনে করে দেখো তো আমি তোমায় কী জিজ্ঞেস করেছিলাম। তুমি নিজ ইচ্ছায় 3বার কবুল বলছো, বুঝলা? আমি জানি তুমি সোজা কথার মানুষ না, তাই আমাকেও তোমার মতো একটু তেড়া হতে হইলো আর কি। তানভি হা হয়ে তাকিয়ে আছে, রাগে জিদে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করতেছে।
এই একটা তানভীর খারাপ অভ্যাস, সহজে রেগে যায়, আর রাগলে কী থেকে কী করে সে নিজেও জানে না। এইদিকে সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, তানভীর আর কিছু না বলে উপরে চলে যায়। উপরে গিয়ে তানভীর নিজে পরে থাকা সকল গয়নাগাটি খুলে ছুঁড়ে মারছে, পারছে না সব তো শেষ করে দিতে। তানভীর খাটের সাথে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। আর রাত 9টার দিকে নীর রুমে যায়। রুমে গিয়ে দেখে তানভীর খাটে হেলান দিয়ে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে, চোখের কোণে পানি শুকিয়ে গেছে, নাকটা লাল হয়ে আছে, গালে কান্না দাগ পড়ে রয়েছে। নীর এখন নিজের মধ্যে এক অপরাধ বোধ কাজ করছে, কিন্তু তার যে কিছু করার ছিল না। তানভীর যখন অধিকারের কথা বলে তখন তার মাথা খারাপ হয়ে যায়, যার জন্য সে এরকম একটা ডিসিশন নিয়ে বসে। আর তার একটাই কথা, তানভীর অন্য কারো হতে পারবে না, সে শুধু নীরের, আর কারো না। নীর ধীর পায়ে তানভীর দিকে এগিয়ে যায়। তানভীর সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে নিজে হাত রাখে, তারপর নিজের হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে তানভীর গালে স্লাইড করতে থাকে। গালে কারো শীতল স্পর্শ পেয়ে তানভীর জেগে উঠে চোখ খুলে দেখে নীর তার দিকে গভীর চাহনিতে তাকিয়ে আছে। নীরের চোখে চোখ পড়তে তানভীর তার মধ্যে এক আলাদা নেশা দেখা যাচ্ছে, কাউকে নিজের করে পাওয়ার নেশা। তানভীর ইচ্ছে করছে এই চোখের নেশায় ডুব দিতে, কিন্তু পরক্ষণে সব কথা মনে পড়তে সে এক ঝটকা নীরের হাত সরিয়ে ফেলে আর বলে, তানভীর ডোন্ট টাচ মি। আপনার সাহস কীভাবে হলো এসব করার? কেন করলে এমন আমার সাথে? আপনাকে তো আমি ভালো মতো চিনিও না, আপনি কি আমার থেকে সেই দিনের প্রতিশোধ নিচ্ছেন? আমি তো ওটা ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু তাও আমি অন্যায় করেছি বলে সরিও বলেছি আপনার কাছে। তাও কেন আপনি আমার সাথে এমন করলেন? কেন, কিসের শাস্তি দিচ্ছেন আমায়? নীর তানভীর মুখে হাত রেখে বলে, আর কথা না, আমি তোমায় কোনো কিছু শাস্তি দিচ্ছি না, আর না তোমায় আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। কেন জানি না, তোমাকে দেখার পর আমি ঠিক নেই। তোমাকে দেখার পর থেকে আমি শুধু সব জায়গায় তোমায় অনুভব করি, বসতে উঠতে খেতে ঘুমোতে শুধু তোমার চেহারায় চোখে ভাসে। তোমার জন্য আমার মনে এক আলাদা অনুভূতি নাড়া দেয়, যার নাম আমার আদৌ জানা নেই। শুধু মনে একটাই বলে, তোমাকে তার প্রয়োজন, সহ্য হয় না তোমার পাশে অন্য আরেকজনকে। তাই তো আজ যখন তোমায় অন্য ছেলের সাথে দেখে, তাও আবার হেসে হেসে কথা বলতে, মাথা রক্ত চড়ে বসে। নিজে ঠিক রাখতে পারেনি, আর যখন অধিকারের কথা বললে তখন মাথায় একটা কথাই ঘুরঘুর করছিল, যে তোমার উপর সব থেকে আমার অধিকার, আর কারো না। তাই আমি এই ডিসিশন নেই যে তোমার চিরতরের জন্য নিজের করে নেব। আর দেখো, করেও নিলাম। জানি কিছুটা অন্যায়ভাবে তোমাকে নিজের করেছি, কিন্তু তাতে আমার আফসোস নেই। তুমি এখন আমার, আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। সে যাই হোক, আলমারিতে তোমার জন্য কিছু জামা আর শাড়ি রাখা আছে, চেঞ্জ করে নাও, আমি বাইরে আছি। এই বলে নীর উঠে দরজার দিকে পা বাড়াতে তানভীর কথায় থমকে যায়। নীর উঠে দরজার দিকে পা বাড়াতে তানভীর যে কথা বলে তাতে সে থমকে যায়। তানভীর বলে, ভালোবাসেন আমায়? নীর তানভীর দিকে ঘুরে দাঁড়ায় আর অবাক হয়ে তানভীর দিকে তাকিয়ে থাকে। তা দেখে তানভীর বলে, কি হলো বলেন, ভালোবাসেন আমায়? নীর কি বলবে বুঝতে পারছে না, সে নিজেও এর উত্তর জানে না। তানভীর বলে, কি হলো, চুপ করে আছেন কেন? বলেন, আমি উত্তরটা জানতে চাই। আপনার উত্তরের উপরেই কিন্তু এখন আমার আর আপনার লাইফ ডিপেন্ড করে। এর উত্তরের উপর ভিত্তি করে আমাদের লাইফ শুরু হবে, সব প্রশ্নের জট খুলবে। তাই আশা করি আপনি সত্যি সত্যি আমায় উত্তরটা দেবেন, মিথ্যে বলবেন না প্লিজ। নীর এবার চুপ থাকতে পারল না, নিজের মুখ খুলল। নীর বলে, জানি না আমি তোমায় ভালোবাসি কিনা, আদৌ ভালোবাসা বলে কিছু আছে কিনা আমি এটাও জানি না। আমার মনে তোমার জন্য যে জমানো অনুভূতি রয়েছে তা কি, তবে এতটুকু জানি, তোমার জন্য আমার মনে যে অনুভূতি তা আজ পর্যন্ত অন্য কারোর জন্য হয়নি। বলতে গেলে আমার মধ্যে আজ পর্যন্ত এমন অনুভূতি কাজই করেনি। তোমাকে দেখার জন্য আমার অস্থিরতা, তা অন্য কাউকে দেখার জন্য হয়নি। তোমাকে দেখলে মনে তুমি শুধু আমার, তোমার উপর শুধু আমার অধিকার, আর কারো না। জানি না একে ভালোবাসা বলে কি না, যদি একে ভালোবাসা বলে থাকে তাহলে হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই বলে নীর রুম থেকে চলে যায়, আর তানভীর নীরের যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে তানভীর ভেতরে থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেদিন রাতে আর নীর রুমে আসেনি। তানভীর আর জানতে চায়নি নীর কোথায়, কেননা তানভীর কিছুক্ষণ একা থাকার প্রয়োজন। তার যে কিছু হিসাব মিলাতে হবে, জীবনের হিসাব। আজ তার লাইফ থেকে কোথায় চলে এসেছে। যেখানে আজ সকাল পর্যন্ত একাকিত্ব জীবনযাপন করত, সেখানে তার জীবন এখন অন্য একজনের সাথে জড়িয়ে গেছে। তার নামের সাথে এখন মিশে গেছে অন্য একজনের নাম। সে এখন মিস থেকে মিসেস হয়ে গিয়েছে। আচ্ছা, সে এখন তার বাবাকে কি মুখ দেখাবে, কি বলবে তার বাবাকে?
আদৌ কি বাবা এসব মানবে, বুঝবে তাকে? এসব ভাবতে ভাবতে তানভীর যে কখন ঘুমিয়ে পড়ে তা ওর খেয়ালই নেই। অন্যদিকে নীর ছাদে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। সে এখন বুঝতে পারছে সে কি করে ফেলেছে, নিজের জীবনের সাথে আছে অন্য আরেকজনকে জড়িত করে ফেলেছে, যা এখন সে চাইলেও নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবে না। তাকে সারা জীবনের জন্য আগলে রাখতে হবে। আচ্ছা, কাজটাকে সে ঠিক করেছে নাকি ভুল, কিছুই বুঝতেছে না সে। কি করবে কি না, এক দোটানায় পড়ে গিয়েছে সে, যার টানে হয়তো কারো জীবন শুধরে যাবে, নয়তো কারো জীবন সেখানেই নষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে পুরো রাত কেটে যায়। অন্ধকারকে দূর করে এক মুঠো আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সকলের জন্য আজ একদিন নতুন দিন শুরু হলে কিছু মানুষের জন্য আজ জীবনে নতুন অধ্যায় খুলতে চলেছে। এখন তা কি হয়, খারাপ নাকি মন্দ, তা কাউরে জানা নেই। পাখির কিচিরমিচির শব্দে তানভীর ঘুম ভেঙে যায়। তানভীর আদো আদো করে চোখ খুলে তারপর উঠে বসে। চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে কোথায়, চারিদিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পরে তার কালকের কথা মনে পড়ে। তানভীর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর সে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নীর শেষ রাতের দিকে ছাদে ঘুমিয়ে পড়ে। রোদের কড়া আলোতে নীরের ঘুম ভাঙে। নীর আড়মোড় ভেঙে রুমের দিকে পা বাড়ায়। রুমে এসে তার পা থমকে যায় সামনে থাকা অপসরীকে দেখে। তানভীর আজ পিঙ্ক কালারের একটা জর্জেট শাড়ি পরেছে। চুলগুলো ভেজা, আয়নার সামনে দাঁড়িয়ে সে চুলগুলো সামনে এনে মুছছে। এতে তানভীর সাদা পিঠটা দেখা যাচ্ছে, পিঠে কিছুটা পানি জমে আছে। নীরের যেন ঘোর লেগে যাচ্ছে। সে ধীর পায়ে তানভীর পিছনে গিয়ে দাঁড়ায়। তানভীর তখনও নীরকে দেখেনি। হঠাৎ পেটে কাউরে স্পর্শ পেয়ে তানভীর আয়নাতে তাকায়। তাকিয়ে নীরকে দেখতে পায়। নীর তানভীরকে একবারে নিজের সাথে মিশিয়ে নেয়। ওর চুলে মুখ গুজে তানভীর কিছুটা কেঁপে ওঠে, সাথে অস্তিত্ব বোধ করে। কেননা আগে কখনো কোনো ছেলে তার এত কাছে আসেনি। নীর তানভীর কাঁধে ছোট ছোট চুমু দিতে থাকে। তা আস্তে আস্তে গভীর হতে নিলে তানভীর বলে ওঠে, আমার কিছু সময় লাগবে সব কিছু মেনে নিতে। মানছি আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আমার উপর আপনার অধিকার আছে, কিন্তু তাও একটা রিকোয়েস্ট করছি, আমায় কিছুদিন সময় দিন যাতে আমি আপনাকে মেনে নিতে পারি। এ কথা শোনার সাথে সাথে নীরের ঘোর কেটে যায়। সে তানভীরকে ছেড়ে দেয়। নীর বলে, সরি ফর দিস। আমি জানি না কেন আমি তোমার দিকে বারবার মোহিত হই, কেন তোমাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। সে যাই হোক, টেক ইউর টাইম, আমি সেদিন পর্যন্ত অপেক্ষা করব। এই বলে নীর আলমারি থেকে কাপড় নিয়ে চলে যায়। আর তানভীর সেদিকে তাকিয়ে বলে, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা হোক না জোর করে, কিন্তু তাও আমার সব কিছুর সাথে খাপ মানিয়ে নিতে টাইম লাগবে। কিন্তু চিন্তা করেন না, খুব জলদি আপনাকে আপন করে নিব। এইভাবে চলতে থাকে দিন। নীর কখনো তানভীর কাছে নিজের অধিকার দেখাতে আসেনি, কেননা সে চায় তানভীর নিজ থেকে তাকে সে অধিকারটি দেয়। তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও বন্ধুত্বের সম্পর্ক ঠিকই হয়েছে। তানভীর এখন নীরকে মেনে নিয়েছে, কিন্তু বলতে পারছে না। নীর ও তানভীর একই রুমে ঘুমায়। নীরের বুকেই তানভীর ঘুমায়। এটা নীরের আবদার, যেখানে সব কিছু তানভীর মতে হচ্ছে, সেখানে নীরের এই একটা কথা রাখতেই পারে। নীর এতদিনে বুঝেছে তার না জানা অনুভূতির নাম ভালোবাসা। আর তানভীর বুঝতে পারছে সে নীরকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসবে বা না কেন, নীরের কেয়ারনেস, তানভীর জন্য ওর পজিটিভনেস, ওর অফুরন্ত ভালোবাসা সবই তানভীরকে নীরকে ভালোবাসতে বাধ্য করেছে। কিন্তু তাও মাঝে মধ্যে নীর অতিরিক্ত করে। যেমন কোনো ছেলের সাথে মিশে যাবে না, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। তানভীর তো যথেষ্ট হলেও তার এসব ভালোই লাগে। কিন্তু এর মধ্যে মজার ব্যাপার হলো, কেউ তানভীর আর নীরের কথা জানে না। তানভীর মানা করেছে তার কথা। সে ভার্সিটি ওঠার পর বাবার কাছে তাদের কথা বলবে, তখন তাকে সকলের সামনে আপন করে নিয়ে এসে ঘরে তুলবে। নীরের এতে কোনো আপত্তি নেই। এর মাঝে একজন ঠিকই তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের উপর কড়া নজর দিয়ে রেখেছে। কারো জানা নেই এই লোকটি কী করতে চলেছে। আদৌ তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ, এই অনাগত আগন্তুক না জানি কি ঝড় বয়ে নিয়ে আসছে তানভীর ও নীরের জীবনে। সামনে ভ্যালেন্টাইন ডে। নীর তানভীর জন্য স্পেশালি কিছু প্ল্যান করে। নীর চায় এদিন সে তার নীলপরীকে তার মনের কথা বলবে, তাকে বলবে সে তাকে বড্ড ভালোবাসে। নীর এখন দিনের প্রহর গুনছে, কবে যে ভ্যালেন্টাইন আসবে। দেখতে দেখতে ভ্যালেন্টাইন এসেও পড়ে।
আর শেষ হয় নীরের অপেক্ষার প্রহর। অন ভ্যালেন্টাইন ডে।